স্বাগত প্রবাসী বাংলাদেশে, আপনাদের সাথে আছি সৌমিত্র শুভ্র। 9 পেরিয়ে 10 বছরে পদার্পণ করেছে যমুনা টেলিভিশন। সফলতার সাথে দীর্ঘ এই পথ চলার জন্য যমুনা টিভিকে অভিনন্দন জানিয়েছেন মালয়েশিয়ার প্রবাসী বাংলাদেশিরা। পেশাদারিত্বের সাথে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং প্রবাসীদের সমস্যা ও সফলতার কথা তুলে ধরার মাধ্যমে এই অগ্রযাত্রা অব্যাহতের প্রত্যাশা তাদের। 9 বছর পূর্তি উপলক্ষে যমুনা টিভিকে শুভেচ্ছা ও অভিনন্দন। যমুনা টিভি মুক্ত ও স্বাধীন সংবাদ চর্চার মাধ্যমে দেশ ও জাতির সেবা করে যাচ্ছে। পাশাপাশি প্রবাসীদের সমস্যার কথাও আসে সংবাদের মাধ্যমে। যমুনা টিভি বরাবরই প্রবাসীদের পাশে থেকেছে। প্রবাসীদের সুখ দুঃখ এবং প্রবাসীদের অর্জন জাতির সামনে তুলে ধরেছে। 9 বছর পূর্তি উপলক্ষে যমুনা টেলিভিশনের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি। 9 বছর পেরিয়ে 10ম বৎসরে পদার্পণ আমার প্রাণপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন যমুনা টিভির কর্মকর্তা কর্মচারী এবং কলাকুশলকে প্রবাসী মানুষের পক্ষ থেকে অভিনন্দন ধন্যবাদ জানাই। বর্তমান সময়ে বাংলাদেশের অন্যতম জনপ্রিয় টিভি চ্যানেল যমুনা টেলিভিশনের জন্মদিনে অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা। যমুনা টিভির দর্শক ফোরামের উদ্যোগে কুয়েতে পালিত হয়েছে টেলিভিশনের 9ম বর্ষপূর্তি। বৃহস্পতিবার কুয়েত সিটিতে এই উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এদিন কেক কাটা, ইফতার ও নৈশভোজের মাধ্যমে যমুনা টিভির 9ম বর্ষপূর্তি পালন করেন তারা। দেশের মানুষ ও প্রবাসীদের আস্থা ভালোবাসা অর্জনের জন্য অভিনন্দন জানান তারা। একই সাথে বস্তুনিষ্ঠ সংবাদ ও প্রবাসীদের সুখ দুঃখ ও সম্ভাবনার খবর প্রচারের জন্য প্রকাশ করেন কৃতজ্ঞতা। আলোচনা সভা শেষে যমুনা টেলিভিশনের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দর্শক ফোরাম কুয়েতের সভাপতি মোহাম্মদ হুমায়ুন আলী এবং সঞ্চালনা করেন মোহাম্মদ হেফজু মিয়া। এছাড়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেস ক্লাব কুয়েতের সভাপতি মঈনুদ্দিন সরকার সুমন, বিশেষ অতিথি আহদ জুবেদ। এছাড়া আরও উপস্থিত ছিলেন আল আমিন রানা, সাদেক রিপন, নাসিরউদ্দিন খোকন সহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ। বাংলাদেশ প্রেস ক্লাব কুয়েতের পক্ষ থেকে যমুনা টিভিকে অভিনন্দন। যমুনা টিভি কুয়েত প্রতিনিধি কুয়েত প্রবাসীদের যে বিভিন্ন সমসাময়িক বিষয়গুলি তুলে ধরছেন, কুয়েতে খুবই সাড়া জাগিয়েছেন। যমুনা টিভি সবসময় প্রবাসীদের পক্ষে সুন্দর নিউজ করে। আমরা প্রবাসীর পক্ষ থেকে যমুনার ফ্যামিলিকে যমুনা টিভিকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। যমুনা টিভির সংবাদগুলো খুবই আমাদেরকে আকৃষ্ট করে। আজকে 9ম প্রতিষ্ঠা বার্ষিকীতে আমরা এসে আরো ভালো লাগলো। মালয়েশিয়ায় বৈধ কাগজপত্র সহ না থাকায় 20 বাংলাদেশি সহ 65 জন বিদেশিকে গ্রেফতার করেছে দেশটির ইমিগ্রেশন পুলিশ। শুক্রবার প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছে দেশটির অভিবাসন বিভাগ। জানায়, সেরেমবান রাজ্যে অভিযানে 43 জন ভারতীয়, 20 জন বাংলাদেশি এবং 2 জন পাকিস্তানি নাগরিক রয়েছেন। তাদের কাছ থেকে মোট 65টি পাসপোর্ট জব্দ করা হয়েছে। এ সময় জাল ভিসা স্টিকার তৈরি সিন্ডিকেট চক্রের মূল হোতা এক বাংলাদেশি ও এক ভারতীয়কে গ্রেফতার করা হয়। এর আগে কুয়ালালামপুর থেকে এই সিন্ডিকেটের মাস্টার মাইন্ড এক ভারতীয়কে গ্রেফতার করে দেশটির নিরাপত্তা বাহিনী। তার দেয়া তথ্যের ভিত্তিতে এই পুরো দলকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণে ডিটেনশন ক্যাম্পে পাঠানো হয়েছে। কোনো শরণার্থী শিবির কিংবা আশ্রয় কেন্দ্রে নয়, ব্রিটেনে এবার অভিবাসী এবং আশ্রয় প্রার্থীদের রাখা হবে বার্জ বা বিশালাকৃতির জাহাজে। কর্তৃপক্ষ বলছে, বিবিএ স্টকহোম নামের এই জাহাজ এরই মধ্যে প্রস্তুত করা হয়েছে, যেখানে রয়েছে প্রায় 500 মানুষের থাকার সুযোগ। খরচ কমাতে নেওয়া এই উদ্যোগকে ঘিরে চলছে আলোচনা সমালোচনা। শরণার্থী এবং অভিবাসন প্রত্যাশীদের অনুপ্রবেশ ইস্যুতে দীর্ঘদিন ধরেই নাকাল ব্রিটেন। একদিকে সীমান্ত পার হয়ে অন্যদিকে সমুদ্র দিয়ে চলে অনুপ্রবেশের চেষ্টা। এবার আটক এসব অনুপ্রবেশকারীদের পুনর্বাসনের জন্য নতুন এক উদ্যোগ নিয়েছে লন্ডন। শরণার্থী শিবির কিংবা আশ্রয় কেন্দ্র নয়, তৈরি করা হয়েছে বিশালাকৃতির জাহাজ বা বার্জ। আশ্রয়প্রার্থীদের থাকার জন্য বিবি স্টকহোম নামের এই মালবাহী জাহাজটিকেই সংস্কারের পর পরিণত করা হয়েছে বার্জে। এতে রয়েছে 2 শতাধিক কক্ষ, যাতে থাকতে পারবেন 500 মানুষ। সাথে রয়েছে একটি জিম, সুসজ্জিত বার এবং 3টি ডেক। রয়েছে চিকিৎসার সুব্যবস্থাও। এর আগে ব্রিটিশ সরকার জানায়, পুরো দেশে প্রায় 400 হোটেল রয়েছে, যেখানে রয়েছেন 51,000-এরও বেশি শরণার্থী। এক্ষেত্রে প্রতিদিন খরচ হচ্ছে 60 লাখ পাউন্ডের বেশি। অন্যদিকে ভাসমান এই বার্জে প্রতিদিন খরচ মাত্র 20,000 পাউন্ড। তবে উদ্যোগকে অমানবিক আখ্যা দিয়েছেন কনজারভেটিভ পার্টির নেতারা। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। আরব বিশ্বজুড়ে পবিত্র রমজান মাসে ধর্মপ্রাণ মুসল্লিদের জন্য থাকে ফ্রি ইফতারের ব্যবস্থা।
এসব আয়োজন বৈষম্যকে দূরে ঠেলে এক কাতারে দাঁড় করায় ধনী গরিব সবাইকে। প্রতি বছরই বিভিন্ন দাতব্য সংস্থার উদ্যোগে বিত্তশালীদের সহায়তায় বিশাল সমারোহে হয় এসব আয়োজন। মুসলিম ছাড়াও নানা ধর্মবর্ণের মানুষ একসাথে বসে একই খাবার খেয়ে ইফতার করেন। নানা সংকটে জর্জরিত লেবানন, সিরিয়া, ইরাক, আলজেরিয়া, ফিলিস্তিনে দুবেলা খেতে পারাই অনেকের কাছে বিলাসিতা। লাগামহীন মূল্যস্ফীতির কারণে জনজীবনে নাভিশ্বাস উঠছে। রমজান মাসে একটু শান্তি এনে দিতে দেশগুলোর বিভিন্ন শহরে থাকে ফ্রি ইফতারের আয়োজন, আর তাতে অংশ নেন ধর্মপ্রাণ মুসল্লিরা। বিশ্বজুড়ে এখন অর্থনৈতিক মন্দা চলছে, মানুষের অবস্থা খুবই শোচনীয়। খাবারের জন্য প্রচুর মানুষ আমাদের কাছে আসছে। আল্লাহকে ধন্যবাদ, এই পরিস্থিতিতেও ভালো মানুষেরা এগিয়ে এসেছে, তাই সবাইকে আমরা খাবার দিতে পারছি। ইফতার সামনে নিয়ে সারিবদ্ধ শত শত মানুষের অপেক্ষার এমন দৃশ্য রমজান জুড়ে গোটা আরব বিশ্বেই দেখা যায়। নিম্ন আয়ের মানুষের কথা ভেবে আয়োজন করা হলেও ইফতার করতে আসেন ধর্মবর্ণ নির্বিশেষে সকল শ্রেণী পেশার মানুষ। বিলাসী জীবনযাপনের জন্য বিখ্যাত সংযুক্ত আরব আমিরাতের এই চাকচিক্যের পেছনে অবদান হাজার হাজার অভিবাসী শ্রমিকের, অথচ তাদের নিজেদের জীবন কাটে দারিদ্রতায়। প্রতিবারের মতো এবারও বিপুল অভিবাসী শ্রমিকের জন্য দুবাই সহ বেশ কয়েকটি শহরে বিশাল সমারোহে করা হয়েছে ফ্রি ইফতারের আয়োজন। দুবাইয়ে এমন অনেক লোক রয়েছে যাদের ইফতারে খাবারের সাহায্য প্রয়োজন, তাদের জন্যই আমাদের এই উদ্যোগ। আমরা শুধু খাবার সরবরাহই করি না, তাদের সাথে বসে কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে খাবার খাই। 18 বছর ধরে আমরা রমজানে ইফতার সরবরাহ করছি। রমজান জুড়েই আমাদের এই আয়োজন থাকে। রমজান জুড়ে সৌদি আরব, বাহরাইন, কাতার, মিশরের বিভিন্ন শহরেও হাজার হাজার মানুষের একসাথে ইফতার করার দৃশ্য দেখা যায়। এটি যেন আরব বিশ্বের রমজানের ঐতিহ্যেই পরিণত হয়েছে। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। সিলেটের ঐতিহ্যবাহী সংগঠন জালালাবাদ অ্যাসোসিয়েশন বাহরাইন শাখার উদ্যোগে প্রবাসী বাংলাদেশিদের সম্মানে অনুষ্ঠিত হয়েছে ইফতার ও দোয়া মাহফিল। বুধবার মোহাররক শহরে এই আয়োজন হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোহাম্মদ কায়েস আহমেদ এবং পরিচালনা করেন সাধারণ সম্পাদক সম্রাট নজরুল ইসলাম সিদ্দিকী। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাহরাইনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ডক্টর মোহাম্মদ নজরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন শ্রম সচিব মাহফুজুর রহমান, তৃতীয় সচিব তাসির উদ্দিন। এছাড়া আরও উপস্থিত ছিলেন মঞ্জুর আহমেদ, মাঝারুল হক নয়ন, ফয়সাল মাহমুদ চৌধুরী, জসিম উদ্দিন, আরিফ আহমেদ, আকবর হোসেন, সাবের আহমেদ, সুরমান মিয়া সহ বাহরাইনে অবস্থানরত বাংলাদেশ কমিউনিটির রাজনৈতিক, সামাজিক, সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ। আলোচনা শেষে দোয়া মাহফিল ও মোনাজাত করা হয়। পবিত্র রমজানের শুভেচ্ছা জানাচ্ছি সকল প্রবাসী বাংলাদেশি ভাই ও বোনেরা যারা বাহরাইনে বসবাসরত আছেন। এবং আজকে ইফতার মাহফিল সুন্দরভাবে সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। আমি জালালাবাদ অ্যাসোসিয়েশনের সভাপতি জনাব কায়েস আহমেদ এবং এর সাথে সম্পৃক্ত সকল সদস্যবৃন্দদেরকে শুভেচ্ছা জানাচ্ছি, ধন্যবাদ জ্ঞাপন করছি। জালালাবাদ এর প্রোগ্রামে আপনারা সবাই উপস্থিত হয়েছেন এবং আমাদের প্রোগ্রামটি আলোকিত করেছেন। আপনাদের সবাইকে ধন্যবাদ এবং রমজান মোবারক। অস্ট্রেলিয়ার সিডনিতে জমে উঠেছে ঈদ বাজার। প্রবাসী বাংলাদেশিদের পাশাপাশি এই আয়োজনে অংশ নিচ্ছে ভারত, পাকিস্তানের ফ্যাশন হাউসগুলো। ঈদ উপলক্ষে অস্ট্রেলিয়াতে 20টির বেশি মেলার আয়োজন করছেন প্রবাসী বাংলাদেশিরা। তারই অংশ হিসেবে সিডনির ইঙ্গেলবার্নে আয়োজিত হয়েছে এথনিক ফ্যাশন এক্সপো। মেলায় সাবকন্টিনেন্টের বিখ্যাত ডিজাইনারদের পোশাক, গহনা এবং জুতা প্রদর্শন করা হয়। মূলত নিজস্ব সংস্কৃতির পোশাকের ঐতিহ্য টিকিয়ে রাখতেই এই আয়োজন। মেলা উপলক্ষে প্রবাসীদের নিয়েছিল ইফতার আয়োজন। আগামী রোববারও মেলা সিডনির মাউন্ট ড্রুট এলাকায় আরেকটি মেলার আয়োজন করা হয়। পবিত্র মাহে রমজান উপলক্ষে জাতীয় শ্রমিক লীগ বাহরাইন শাখার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার রাজধানী মানামায় এই আয়োজন হয়। এদিন পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে সূচনা হয় অনুষ্ঠানের। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সহসভাপতি অলিউর রহমান এবং পরিচালনা করেন সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন। এছাড়া অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ বাহরাইন শাখার সাবেক সভাপতি মোহাম্মদ শাহজালাল। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ বিজনেস ফোরামের সভাপতি আইনুল হক, যুবলীগের সাধারণ সম্পাদক বকুল সূত্রধর। এছাড়া আরও উপস্থিত ছিলেন সুরমান মিয়া, ওমর ফারুক, আব্দুল কাদের রিপন, মোহাম্মদ মাহবুব, মোহাম্মদ সারোয়ার হোসেন, আরিফ মোহর ভূঁইয়া, শুভঙ্কর দাস সহ আরও অনেকে। আলোচনা শেষে দেশ ও জাতির শান্তি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। থামছেই না ইসরায়েল ফিলিস্তিন সংঘাত, সেই আগুনে নতুনভাবে ঘি ঢালল লেবানন। বৃহস্পতিবার দেশটির সীমান্ত থেকে ইসরায়েল অভিমুখে ছোড়া হয় 34টি রকেট।
শুক্রবার ভোর থেকেই গাজা উপত্যকা ও প্রতিবেশী রাষ্ট্রে মিসাইল হামলা শুরু করেছে নেতানিয়াহু প্রশাসন। নিন্দা সমালোচনার মুখেও তৃতীয় দিনের মতো আল আকসায় চলছে ধরপাকড়। এদিকে পশ্চিম তীরে গোলাগুলিতে নিহত হয়েছেন 2 ইসরায়েলি। লেবানন সীমান্ত থেকে ইসরায়েল অভিমুখে ধেয়ে গেল গুচ্ছ গুচ্ছ রকেট। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোমের মাধ্যমে বেশিরভাগ ধ্বংস করা হলেও গুড়িয়ে গেল 6টি ইহুদি স্থাপনা। 17 বছরের মধ্যে হলো এত বড় হামলা। লেবাননের প্রধানমন্ত্রী নাজিব মিকাতি তার দেশের সীমানা থেকে ইসরায়েলে হামলা হওয়ায় দুঃখ প্রকাশ করেন। তবে হামাস প্রধানের কড়া হুমকি আল আকসা প্রসঙ্গে নিশ্চুপ থাকবে না ফিলিস্তিনিরা। ইসরায়েলের অসভ্য আগ্রাসনের মুখে হাত গুটিয়ে বসে থাকবে না ফিলিস্তিনিরা। স্বাধীনতাকামী সংগঠনগুলো দেখাবে তাদের সর্বোচ্চ সক্ষমতা। আল আকসা দখলের চেষ্টায় লিপ্ত ইহুদিরা। এই পরিস্থিতিতে ফিলিস্তিনের সশস্ত্র দলগুলোকে বলবো ঐক্যবদ্ধ হন। জবাবে শুক্রবার ভোরে গাজা উপত্যকার 4টি স্থাপনায় 10 মিনিটের ব্যবধানে অন্তত 20টি মিসাইল ছুড়েছে ইসরায়েলের যুদ্ধবিমান। লেবানন সীমান্তে হামাসের ঘাঁটিও ছিল টার্গেট। যারা গাজা উপত্যকা থেকে সন্ত্রাসবাদ ছড়াচ্ছে তাদের দমনে নেওয়া হয়েছে মোক্ষম ব্যবস্থা। তাছাড়া ভিন্ন দেশের ভূখণ্ড ব্যবহার করে আগ্রাসন চালানোর জন্য শত্রুদের গুনতে হবে চড়া মূল্য। উদ্বেগ প্রকাশের পাশাপাশি বিবাদমান পক্ষগুলোকে সংযত থাকার আহ্বান জানালো জাতিসংঘ ও যুক্তরাষ্ট্র। নামাজরত ফিলিস্তিনিদের পিটানোর দৃশ্য সত্যি পীড়াদায়ক। মাসটি মুসলিম, খ্রিস্টান ও ইহুদিদের জন্য সমান পবিত্র। তাই আল আকসাকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করবেন না। তৃতীয় দিনের মতো আল আকসায় চলছে ফিলিস্তিনিদের উপর অত্যাচার, নিপীড়ন। রমজান মাসে খ্রিস্টানদের ইস্টার সানডে ও ইহুদিদের ধর্মীয় উৎসব পাসওভার, যা ঘিরে প্রতি বছরই গুরুত্বপূর্ণ স্থাপনাটিতে ছড়ায় অসন্তোষ। 2021 সালে সেটি গড়িয়েছিল 11 দিনের যুদ্ধে। মৌলি ইসলাম, যমুনা নিউজ। পদ্মা ওয়েলফেয়ার ট্রাস্ট ওল্ডহ্যামের উদ্যোগে যুক্তরাজ্যে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। ওল্ডহ্যাম সেন্ট্রাল মসজিদে হয় এই আয়োজন। এতে উপস্থিত ছিলেন ওল্ডহ্যাম কাউন্সিলের ডেপুটি লিডার কাউন্সিলর আব্দুল জব্বার, আব্দুল মালিক, গোলাম মুস্তফা, সোহাগ হোসেন সহ বহু প্রবাসী বাংলাদেশি। ইফতার পূর্ব আলোচনায় বক্তারা সংগঠনের বিভিন্ন কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন। একই সাথে ভবিষ্যতের সফলতা কামনা করেন। এদিন বিশ্ব মুসলিম উম্মার শান্তি ও সমৃদ্ধি কামনায় দোয়া পরিচালনা করেন সেন্ট্রাল মসজিদের খতিব মুফতি শাহজাহান মাহমুদ। মহান স্বাধীনতা দিবস উদযাপন ও পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার, দোয়া ও আলোচনা সভার আয়োজন করে লেবানন যুব দল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনটির লেবানন শাখা সভাপতি আনোয়ার হোসেন আকন এবং প্রধান অতিথি ছিলেন লেবানন বিএনপির যুব বিষয়ক সম্পাদক আব্দুল করিম। এছাড়া সঞ্চালনা করেন পলাশ ব্যাপারী। আরও উপস্থিত ছিলেন আসাদুল কবির, আফজাল হোসেন, আনোয়ার হোসেন, শাহ আলী সহ আরও অনেকে। এদিন স্বাধীনতা যুদ্ধে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। এই ছিল প্রবাসী বাংলাদেশে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।